নাগপুর গ্রামে পিঙ্কি নামের একটা মেয়ে নিজের মায়ের সাথে থাকতো। ও গ্রামে একটা বিদ্যালয়ের সামনে কচুরি আর বার্গার বিক্রি করত। গরম গরম কচুরি আর বার্গার খেয়ে নাও, যে একবার খাবে সে খেতেই থাকবে। এসো এসো এসো, গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সমস্ত বাচ্চারা তার ঠেলার সামনে এসে গরম গরম কচুরি বার্গার খেত। পিঙ্কি, আমাকে এক প্লেট কচুরি বার্গার দিয়ে দাও। এইভাবেই সমস্ত বিদ্যার্থীরা খুব শখ করে কচুরি বার্গার খেত। এইটুকুই নয়, ওই গ্রামের লোকেরাও ওখানে খাবার খেতে আসতো। পিঙ্কি মা, নিয়ে যাবার জন্য কচুরি বার্গার প্যাক করে দাও তো। পিঙ্কি মা, আমাকে 2 প্লেট কচুরি বার্গার ভরে দিও তো। তোমার হাতে বানানো কচুরি বার্গার দেখে আমার জিভে জল চলে আসে আর কি বাবা। ধন্যবাদ কাকু। স্কুলের বাইরে রেখা আর ওর বোন শিখাও কচুরি বিক্রি করত, কিন্তু ওদের বিক্রি সেরকম হতো না। এইসব দেখার পর রেখা আর শিখা খুব ঈর্ষা করত। একটুও ঠেলাতে তো দেখ কিরকম ভিড় লেগেছে, সমস্ত লোকেরা ওর ঠেলাতেই যায়। হ্যাঁ দিদি, সকাল থেকে আমাদের দোকানে কেউ কচুরি কিনতে আসেনি। এখন এই দোকান চালানোর জন্য কিছু একটা করতেই হবে। পিঙ্কি কচুরি বার্গার বিক্রি করে বাড়ি ফেরত আসতো আর নিজের অসুস্থ মায়ের দেখাশোনা করত। জানো মা, আজকে আমার হাতের কচুরি বার্গার খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আর আমার সমস্ত বার্গার বিক্রি হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা। ভগবান করুক এইভাবেই তোমার বিক্রি হতে থাকুক। কিছুদিন পরই ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে যায় আর পিঙ্কি ওনাকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়, যার কারণে ও কচুরি বার্গারের দোকান লাগাতে পারে না। অন্যদিকে রেখা এই ব্যাপারের লাভ উঠিয়ে লোকেদেরকে নিজের দোকানে ডাকে। এসো এসো, আমার কচুরি একবার খেলে বারবার খাবে। রেখা দিদি, কচুরি বার্গার দিয়ে দাও আমায় 1 প্লেট। এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়া। ওর হাতের কচুরি বার্গার খেয়ে বাচ্চারা বলে, এটা কি রকম কচুরি বার্গার বানিয়েছো? এরকম বার্গার খেয়ে তো আমাদের পেটই খারাপ হয়ে যাবে। তুমি পিঙ্কি দিদির মতো কচুরি বার্গার বানাতে পারো না? রেখার হাতের কচুরি বার্গার খেয়ে কেউ পছন্দ করে না। অন্যদিকে পিঙ্কির মা সুস্থ হয়ে বাড়ি চলে আসে আর পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে ওখানে চলে আসে। গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বাচ্চারা পিঙ্কিকে দেখে দৌড়ে চলে আসে। দিদি, তোমার হাতের কচুরি বার্গার না খেয়ে আমাদের ভালোই লাগছিল না মোটেই। চলো চলো, এখন তাড়াতাড়ি কচুরি বার্গার দিয়ে দাও। দেখতে দেখতেই ওখানে সমস্ত বাচ্চারা এবং গ্রামবাসীরা কচুরি বার্গার খেতে চলে আসে, যেটা দেখে রেখা বলে, একটু দেখ তো ওইদিকে, আমার হাতের কচুরি বার্গার কেউ খায়নি। আর পিঙ্কি আসা মাত্রই ওর ঠেলাতে এত ভিড়, ওকে তো মজা দেখাতেই হবে। রেখা পিঙ্কিকে মজা দেখানোর পরিকল্পনা করে আর ও সুযোগ বুঝেই পিঙ্কির কচুরিতে ওষুধ মিশিয়ে দেয়, যার কারণে লোকেদের পেটে ব্যথা শুরু হয়। আরে কি, এই পিঙ্কির কচুরি বার্গার খেয়ে তো পেটে ব্যথা হচ্ছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার পেটেও ব্যথা হচ্ছে। এবারে কে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তাড়িয়ে দিতে হবে। ওর কচুরি বার্গার খেয়ে যদি আমাদের শরীর খারাপ হয়ে যায় তাহলে। পিঙ্কিকে গ্রামের লোকেরা ওখান থেকে তাড়িয়ে দেয় আর পিঙ্কি কাঁদতে কাঁদতে নিজের ঠেলা নিয়ে ওখান থেকে চলে যায়। এইসব দেখে রেখা খুব খুশি হয়। এখন হলো তো মজা, এখন বিক্রি কর, কচুরি বার্গার বিক্রি কর। পিঙ্কি একটা গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। এখন আমি আমার মায়ের চিকিৎসা কি করে করাবো? আমার কচুরি বার্গার বিক্রি হলো না। আমার কচুরি বার্গারে আমি এমন কি দিলাম বাবা? একজন বয়স্ক লোক পিঙ্কির ঠেলাকে দেখে পিঙ্কির দিকে এগিয়ে আসে আর বলে, মা, আমাকে কচুরি বার্গার দাও না, আমার খুব খিদে পেয়েছে। না আঙ্কেল, আমি এই কচুরি বার্গার আপনাকে দিতে পারবো না। এই কচুরি বার্গারে কেউ কিছু একটা মিশিয়েছে। কি করবো মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আমি তোমার এই দোকানটা দেখলাম, তাই তোমার কাছে চলে এলাম। না আঙ্কেল, এই কচুরি বার্গার আপনি খাবেন না। আমার কাছে 50 টাকা আছে, নিয়ে নিন আর অন্য কোথাও গিয়ে অন্য কিছু খেয়ে নিন। পিঙ্কির এই কথাটা শোনার পর বয়স্ক লোকটার খুব ভালো লাগে আর ওই বয়স্ক লোকটা কচুরি বার্গারের দিকে দেখে নিজের হাত ওঠায়। ওনার হাত থেকে আলো বেরোয় আর উনি জাদু করার পর ওখান থেকে চলে যান। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারে না আর ও বাড়িতে গিয়ে নিজের মাকে বলে, মা, আজ আমি কচুরি বার্গার বিক্রি করতে পারিনি। আমার কচুরি বার্গারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কেউ,
যার কারণে লোকেদের পেট খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কি কচুরি বার্গারে মিশিয়ে দিয়েছে? আমাকে একটু খাইয়ে দেখা, আমিও তো দেখি যে কচুরি বার্গারে কি মেশানো আছে। পিঙ্কি ওই কচুরি বার্গার নিজের মাকে এনে দেয়। যেই মাত্র উনি কচুরি বার্গার খান, ওনার স্বাস্থ্য ঠিক হতে শুরু করে। দেখ, আমার তো কিছুই হলো না, আমার পেটেও ব্যথা হলো না, আর আমার শরীরও ঠিক আছে। তাই মা, তুমি সত্যি বলছো? এই সব কিছু দেখে পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে আবার পৌঁছে যায়। পিঙ্কি, কয়েকটা কচুরি বার্গার দিয়ে দাও তো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। ওই লোকটা যেই মাত্র কচুরি বার্গার খান, ওনার পেটের ব্যথা ঠিক হয়ে যায়। আর ওই লোকটা পিঙ্কিকে বলে, আরে এ কি পিঙ্কি মা, তোমার কচুরি বার্গার খেয়ে তো আমার পেটের ব্যথা ঠিক হয়ে গেল। এই কথাটা গ্রামে ছড়িয়ে পড়ে যে পিঙ্কির কাছে জাদুই কচুরি আছে, যেটা খেয়ে সমস্ত অসুখ দূর হয়ে যায়। আর এটা শুনে সমস্ত লোকেরা পিঙ্কির কাছে এসে কচুরি চায়। পিঙ্কি পিঙ্কি, আমাকে কচুরি বার্গার খাওয়াও না। তোমার কচুরি বার্গার খেয়ে আমার কোমরের ব্যথাটা ঠিক হয়ে যাবে। এই সব কিছু দেখে রেখা ভাবে, আমিও একবার এই কচুরি বার্গার খেয়ে দেখি তো, আমারও অসুস্থতা ঠিক হয় কিনা। আমাকেও একটা কচুরি বার্গার খাওয়াও তো। যেই মাত্র ও কচুরি বার্গার খায়, ওর পেটে খুব জোরে ব্যথা হয়। ও বুঝতে পারে যে ও পাপ করেছে, আর সেই কারণেই ওর সাথে উল্টো হয়েছে। সমস্ত লোকেরা কচুরি বার্গার খেয়ে অসুস্থতা থেকে ছুটি পেয়ে যায়। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারছিল না। ওই বয়স্ক লোকটা আবার পিঙ্কির কাছে আসে। পিঙ্কি মা, আমাকে 50 টাকার কচুরি বার্গার দিয়ে দাও তো। আরে আঙ্কেল, আপনি তো সেই আঙ্কেলই ওই দিন আমার কচুরি বার্গার খেতে চেয়েছিলেন না? ওই কচুরি বার্গার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে বারণ করেছিলাম। হ্যাঁ পিঙ্কি, আমি হলাম সেই। এইটুকু বলা মাত্রই ওই বয়স্ক লোকটা একটা পরীতে পরিণত হয়। এটা কি, আপনি পরী হয়ে গেলেন? আপনি কে? হ্যাঁ পিঙ্কি, আমি বয়স্ক নই, আমি একটা পরী। তোমার সততা দেখার পর আমার খুব ভালো লাগলো, আর তাই আমি তোমার কচুরি বার্গারকে একটা জাদুই কচুরি বার্গারে পরিণত করেছিলাম, যার কারণে যেই সৎ লোক ওই কচুরি বার্গার খাবে তার অসুস্থতা দূর হয়ে যাবে। এই কথাটা জানার পর পিঙ্কি খুব খুশি হয় আর ধন্যবাদ জানায়। ও জাদুই কচুরি বার্গার নিয়ে নিজের মাকেও খাওয়ায় আর অন্যদেরও অসুস্থতা ঠিক করে দেয়। দিরা গ্রামে একটি পরিবার থাকতো, আর সেই পরিবারে দুজন ভাই থাকতো আর তাদের বউয়েরা থাকতো। অশোক ছিল বড় ভাই, ও বাড়ির চাষবাস দেখত। অশোক তরমুজের চাষ করত। অজয় ছিল অশোকের ছোট ভাই, ও নিজের দাদার চাষবাসে সাহায্য করত, কিন্তু ও মন দিয়ে কাজ করত না, আর সেই জন্য সবসময় কাজে একটা গন্ডগোল হতেই হতো। অশোক আর অজয় সারাদিন চাষ করে দিন কাটাতো। একদিন অশোকের একটা কাজে এসেছিল, তাই তাকে বাইরে যেতে হয়েছিল। আমি চাষের জিনিস, বীজ এসব আনতে বাইরে যাচ্ছি, তুমি জমির একটু খেয়াল রেখো আর তরমুজের খেয়াল রেখো, আমি কয়েকদিনেই চলে আসবো। আচ্ছা দাদা, তুমি একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারো, আমি খেয়াল রাখবো সবকিছু। অশোক নিজের কাজে বেরিয়ে পড়ে, কিন্তু অজয় ঠিক করে তরমুজ আর জমির খেয়াল রাখতে পারে না। না সময় মতো জল দিত, না পোকামাকড় থেকে সেগুলোকে বাঁচাতো। দাদা, আমি দেখছি যে তুমি ফসলের ঠিক করে দেখাশোনা করছো না। ওগুলো দেখার জন্য নয়, এইভাবে তো ফসল খারাপ হয়ে যাবে। বৌদি তুমি চিন্তা করো না, জমি ঠিক আছে, জমির কোনো ক্ষতি হয়নি। অজয় এইভাবে ছেলে মানুষই করে ফসল নষ্ট করে ফেলে। একদিন অশোক আসার ঠিক কদিন আগেই যখন অজয় ফসলগুলোকে দেখতে যায়, তখন দেখে ওখানে যত বীজ রেখেছিল আর তরমুজ ফলেছিল সেই সব কিছু নষ্ট হয়ে গেছে। আরে এটা আবার কি হয়ে গেল? আমার সামান্য একটু ছেলে মানুষের ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমি দাদাকে কি জবাব দেব? পরের দিন অশোক বাড়ি ফিরে আসে। অশোক এই সব কিছু দেখে খুবই রেগে যায়। আমি তোমাকে বলেছিলাম যে জমির খেয়াল রেখো তুমি, কিন্তু তুমি তাও ছেলে মানুষই করেছো। এবার এই লোকসানের দাম কে দেবে? এবার আমরা কি খাবো বলতো? আর কোথা থেকে রোজগার হবে? দাদা আমায় ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। সেই সুযোগ আমি আর তোকে দেবই না। তোমাকে আর আমার সাহায্য করতে হবে না, তুমি যাও নিজের কাজ করো আর রোজগার করো। আমি তোমাকে আর জমি থেকে কোনো সাহায্য করব না। অজয় মন খারাপ করে ওখান থেকে চলে যায়। অজয় অনেক দিন ধরে অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করে, কিন্তু কারোর কাছে কাজ না পাওয়ার ফলে
আর নিজের দাদার কাছে যেতে পারবে না জেনে ওর খুবই মন খারাপ হয়ে যায় আর ও বাড়ি ফিরে আসে। আমি অনেক দিন ধরে সব জায়গায় কাজ খুঁজলাম, বুঝলে, কোথাও কাজ পেলাম না। এখন তো সংসারের জিনিসপত্র শেষ হয়ে গেছে, কোত্থেকে আনবো সব। তখনই অজয়ের স্ত্রী একটা বুদ্ধি বের করে। আমার বাবার আলুর চাষ আছে, প্রত্যেকবার অনেকগুলো আলু বেঁচে যায়। ওনার থেকে আলু নিয়ে আমরা ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে পারি। আর এমনিতেও আমাদের গ্রামে কোনো ঝালমুড়িওয়ালা নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, এটা আমরা করতেই পারি। পরের দিন অজয় নিজের শ্বশুর বাড়ি থেকে যে আলুগুলো বেঁচেছিল সেগুলো নিয়ে আসে আর একটা গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে। অজয়ের ব্যবসা ভালোই চলতে শুরু হয়ে যায়। গ্রামের সবাই ওর কাছে ঝালমুড়ি খেতে আসে। এখন আমাদের কাজ ভালোই চলছে, বুঝলে। যদি তুমি আমায় সাহায্য করতে চাও তাহলে তুমি আসতেই পারো, বুঝেছো? হ্যাঁ, কেন নয়। গ্রাহক এত বেশি বেড়ে যায় যে অজয় স্ত্রীকেই অজয়কে সাহায্য করতে বাধ্য হতে হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার কাস্টমার কম হয়ে যায়। আরে, কয়েকদিন ধরে দেখছি গ্রাহক কম আসছে। এইভাবে চললে তো দোকান বন্ধ করতে হবে আমাদের। আমি শুনেছি যে আমাদের গ্রামেই কেউ আমাদের দেখা দেখি ঝালমুড়ির দোকান খুলেছে। যদি তাই হয় তাহলে আমাদের নতুন কিছু একটা করতে হবে। আচ্ছা, আমাদের কি একটা ঝালমুড়ির সাথে আরেকটা ঝালমুড়ি ফেরত দেওয়া উচিত? না, এইভাবে তো আমাদের খুব ক্ষতি হয়ে যাবে। তাহলে কি করি বলো তো, যাতে আমাদের ব্যবসাটা আবার চলতে শুরু করে? আমাদের কোনো অন্য উপায় খুঁজতে হবে। অজয় নিজের দাদার জমির পাশ দিয়ে যাচ্ছিল আর দাদাকে দেখে সে কেমন আছে সেটা জানার জন্য তার কাছে গেল। কেমন আছো দাদা? এখন আমি খুব মনোযোগ দিয়ে কাজ করি, বুঝেছো দাদা? তুমি কেমন আছো আর তোমার কাজকর্ম কেমন চলছে? কাজ তো ভালোই চলছে, কিন্তু আমাদের তরমুজ আর বিক্রি হচ্ছে না। যতদিনে অর্ডার আসে ততদিনে তো পড়ে পড়ে তরমুজগুলো নষ্ট হয়ে যায়। তোমারই ভালো, তোমার তো এসবের চিন্তা নেই। আরে দাদা, অনেক লোকসান হচ্ছে, আমি কিছু একটা করি, বুঝলে। অজয় বাড়িতে গিয়ে ক্ষেতের ব্যাপারে চিন্তা করতে থাকে। আচ্ছা, আমি বরং ওই যে তরমুজগুলো বেঁচে থাকে সেগুলো ঝালমুড়িতে মিশিয়ে বিক্রি করি। দাদার কাছ থেকে কিনে দাদাকেও উপকার করতে পারবো, আর এদিকে ঝালমুড়িতে মিশিয়ে আমি নিজের রোজগারও বাড়াতে পারবো। নতুন রকমের ঝালমুড়ি দেখে গ্রামের সবাই আমার কাছে খেতে আসবে আবার। তাহলেই আমার ব্যবসা আবার ভালোভাবে চলতে শুরু হয়ে যাবে। পরের দিন অজয় দোকানের সামনে একটা নতুন বোর্ড লাগায় যে তরমুজের ঝালমুড়ি, আর সেই তরমুজের ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে দেয়। তারপরে আস্তে আস্তে ওর দোকানের সামনে ভিড় হতে শুরু হয়ে যায়। আর এইভাবেই ও নিজের দাদার কাছ থেকে তরমুজ কিনতে থাকে আর সেই তরমুজ দিয়ে ঝালমুড়িও বানাতে থাকে। কিন্তু অজয়ের স্ত্রী সেই তরমুজের খোসা নিয়ে খুবই সমস্যায় পড়ে যায়, আর ও সেই কথা নিজের স্বামী অজয়কে বলে। বাড়ির পেছনে তরমুজের খোসা রাখা আছে, ওগুলো খারাপ হয়ে যাচ্ছে, কি করব ওগুলো দিয়ে? আরে, ওগুলো দিয়ে আবার কিছু হয় নাকি? ওগুলো তো ফেলে দিতে হয়, বা জমিতে সার হিসেবে ব্যবহারও করতে পারি। আমি ভাবছিলাম যে এগুলো আমরা ঝালমুড়ির জন্য বাটি হিসেবে তৈরি করতে পারি। এটা তো তুমি দারুণ কথা বলেছো। হ্যাঁ, পরের দিন ওই তরমুজের খোসার মধ্যেই ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে দেয়। সমস্ত গ্রাহকদের এটা খুবই ভালো লাগে, আর এত ভালো একটা চিন্তাধারার জন্য ওকে অনেক পুরস্কার দেওয়া হয়। আর কয়েকদিনের মধ্যেই অজয় তরমুজ ঝালমুড়ি অনেক গ্রামে ছড়িয়ে পড়ে, আর অজয়ের দাদার অজয়ের ওপরে গর্ব হয়। আমি জানতাম না যে তোমার এত বুদ্ধি আছে। তোমাকে আমার ওসব কথা বলে আমি ঠিক করিনি, আমাকে ক্ষমা করে দাও। না না দাদা, তুমি ক্ষমা চেও না। তুমি যদি সেদিনকে না বলতে আর আমাকে কাজ থেকে বের না করে দিতে তাহলে আমি এত দূরে পৌঁছতে পারতাম না। আর এই ঘটনার পরে ওরা দুজন একসাথে আবার খুব ভালোভাবে থাকতে শুরু করে, আর দাদার কাজে ভাই সাহায্য করতে শুরু করে দেয়। একটা শহরে আমির চাঁদ ফাফড়া বিক্রি করত আর তা সাহায্য করত জয়। আমির চাঁদ জয়কে মাসের শেষে টাকা দিয়ে দিত যাতে তার খরচা চলে যেত। জয়ের মা বাবা ছিল না। একদিন সকালে জয় টেবিল পরিষ্কার করলো। কিছু সময়ের মধ্যেই ওখানে গ্রাহকরা চলে আসে আর সবাই ফাফড়া খেতে শুরু করে। তক্ষুনি আমির চাঁদ আসেন। আরে বাহ, তুমি কিন্তু খুবই কাজের। আমি আসার আগেই সব কাজ সেরে ফেলেছো। দায়িত্বটা খুব বড় জিনিস। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমাকে বলতে ভুলে গেছি। কি সেই কথা? আমি এখন ঠেলা গাড়িতে দোকান খুলতে চলেছি। বাসেছি, এটা তো অত্যন্ত আনন্দের কথা। হ্যাঁ, আমার আজকে কিন্তু অনেক কাজ আছে। তুমি ফাফড়া বিক্রি করো, আমি সন্ধেবেলায় ঘুরে আসছি। আমির চাঁদ চলে যান। তক্ষুনি ওখানে একজন লোক আসেন যার নাম রাঘব। উনি ফাফড়া নিতে চাইছিলেন।
কিন্তু রাঘব দূর থেকে ফাফড়া দেখছিল। তক্ষুনি জয় ওকে জিজ্ঞাসা করে, কি হচ্ছে রাঘব, আজকে ফাফড়া খাবে না নাকি? আমি ফাফড়া খেতে এসেছিলাম, কিন্তু আমি পরে দেখলাম যে আমার কাছে কোনো পয়সা নেই। আরে তুমি খাও, আমি নিজের থেকে পয়সা দিয়ে দেবো। ধন্যবাদ ভাই, আমি তোমাকে পরে পয়সা দিয়েই দেব। রাঘব ফাফড়া খেয়ে ওখান থেকে চলে যায়। এইভাবেই অনেক লোকেরা এখানে আসে আর জয়ের ফাফড়া খায়। ওরা আমির চাঁদকে একদম পছন্দ করতেন না। বিকেলে আমির চাঁদ ফেরত আসেন। আজকে কত মাল বিক্রি হলো? আজকে অল্প কয়েকটা ফাফড়া বেঁচে গেছে, কোনো ব্যাপার না, এটা কালকে কাজে লেগে যাবে। হ্যাঁ, কিন্তু কি বলো? আমি ভাবছিলাম কি যে আমি কিছু ফাফড়া এই রাস্তার ওপর বসে থাকা লোকেদের দিয়ে দেবো। আরে তুমি পাগল হলে নাকি? আমি শুধু ভাবছিলাম যে মানুষের একটু উপকার হবে। আমি কিচ্ছু জানতে চাই না। শোনো, যদি তুমি আজকের পরে কারুকে বিনা পয়সায় ফাফড়া খাইয়েছো, তাহলে আমি তোমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবো। কিন্তু শেঠজি, এখন তুমি যাও, কাল সকালে আবার এসো। জয় চলে যায় আর রোজকার মতো পরের দিন সকালে আবার জয় কাজে চলে আসে আর ও ফাফড়া বিক্রি করা শুরু করে দেয়। কিন্তু তক্ষুনি ওখানে একজন ভিখিরি আসেন। আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার থাকলে দিন না। যাও এখান থেকে, এখানে কিছু নেই। আমি কবের থেকে ক্ষুধার্ত আছি, কিচ্ছু খাইনি, কিছু তো দিয়ে দিন আমাকে। একবারে কথা বুঝতে পারো না নাকি? চলো যাও। শেঠজি, আপনি ওকে আমার তরফ থেকে কয়েকটা ফাফড়া খাইয়ে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে খাওয়াও আর আমি তোমাকে বাকি পয়সা তোমাকে দিয়ে দেবো। তুমি কাল থেকে এখানে আসবে না। আমির চাঁদ জয়কে কাজ থেকে বার করে দেয়। ভিখারি ফাফড়া খেয়ে নেন আর ভিখারি জয়কে বলেন, তুমি আমার জন্য নিজের চাকরি ছেড়ে দিলে? তুমি এরকমটা কেন করলে? আমার এর জন্য কোনো আফসোস নেই, কিন্তু কারণ খিদের চোটে আপনার প্রাণ অবধি চলে যেতে পারতো। সেই জন্য আমি আমার চাকরিটাকে ছেড়ে দেওয়াটাকে বেশি সহজ মনে করলাম। তুমি এখন কি করবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার নিজের কাছেই কোনো কাজ নেই এখন। আমি রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছি। আমি এখন একজন বেকার। আমার কাছে একটা জাদু ফায়ার ফাফড়া মেশিন আছে। আপনি আমার সাথে কেন মজা করছেন? আমি তোমাকে সত্যি কথাই বলছি, কিন্তু আমি এই জাদু মেশিনটা যাওয়ার জন্য কোনো যোগ্য মানুষকে খোঁজার জন্য বেরিয়েছিলাম। ঠিক আছে, তুমি এখানেই আমার কাছে আসবে। আমি তাড়াতাড়ি জাদুই ফায়ার মেশিন নিয়ে আসছি। ভিখারি ওখান থেকে চলে যান। জয়ও এদিক ওদিক দেখতে শুরু করে। এখন ঠেলাতে আমির চাঁদ নিজেই কাজ করতেন, যার কারণে আমির চাঁদ কাহিল হয়ে পড়েন। আমিও না রেগে গিয়ে কখনো কখনো বেশি কথা বলে ফেলি। এখন একাকেই সবকিছু সামলাতে হচ্ছে। আমি একা লোক কি করে সবকিছু সামলে নেব? আমি বাজে চিন্তা করে চলেছি। যখন জয় ক্ষুধার্ত থাকবে আর ওর কাছে শোয়ার কোনো জায়গাও থাকবে না, তখন ও আমার কাছে আসবে আর ক্ষমা চাইবে। আমির চাঁদ জয়ের কথা ভাবতে শুরু করেন আর উনি খুব খুশি হলেন। কিন্তু জয় রাস্তায় একা একাই ঘুরে বেড়াচ্ছিল। আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। জয়ের খুব খিদে পেয়ে যায়। এখন তো অনেকটা খিদেও পাচ্ছে, কিন্তু রাত্রিবেলায় আমি কোথায় যাব? কিন্তু এই রাতে আমি কোথায় যাব? ভিখারিও ফেরত আসলো না। জয়ের কাছে আর কোনো রাস্তা ছিল না। এই স্থিতিতেই রাত হয়ে যায়। আজকে রাস্তাতেই শুতে হবে মনে হচ্ছে। একটু ঠান্ডাও লাগছে আমার বেশ, কিন্তু এখন আমি কি করতে পারি? তক্ষুনি জয়কে খুঁজতে খুঁজতে ভিখিরি এলো। ওর হাতে একটা মেশিন ছিল। ভিখারিকে আবার দেখে জয় একটু খুশি হলো। আমি তোমাকে কত খুঁজেছি, কিন্তু তুমি আমার কাছে এলেই না। আমার মনে হচ্ছিল যে তুমি হয়তো আর আসবে না, সেই জন্য আমি ওখান থেকে চলে এলাম। এটা হলো কি জাদুই ফায়ার ফাফড়া মেশিন। তুমি এখন এটা দিয়ে ফাফড়া বানাতে পারবে। এটাকে চালাতে হয় কিভাবে? এক্ষুনি তোমার বন্ধু রাঘব চলে আসবে। আচ্ছা হ্যাঁ, যে সবার সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করে থাকে। ততক্ষণে রাঘবও ওখানে চলে আসে। রাঘব একটা ঠেলা নিয়ে আসে, যার উপরে কিছু জিনিসপত্র রাখা ছিল। এসব আবার কি নিয়ে এসছো? তুমি খুবই ভালো ফাফড়া বানিয়ে থাকো, এখন তুমি নিজের দোকান খুলতে পারো। সত্যি কথা বলছো? হ্যাঁ, এই মেশিনটা তোমাকে পুরোপুরি সাহায্য করবে। ভিখারি মেশিনটা চালিয়ে দেখালেন। মেশিনে ও ফাফড়া বানানোর জিনিসপত্র দিলেন। মেশিনে আগুন জ্বলতে শুরু করলো। সঙ্গে সঙ্গেই অন্য দিক থেকে ফাফড়া তৈরি হয়ে বেরিয়ে আসে। জয় এটা দেখে খুব অবাক হয়। এটা আবার কি করে হওয়া সম্ভব? এটা একটা জাদু।
আর এই আগুন থেকে তোমার কখনো ঠান্ডাও লাগবে না। তুমি মন থেকে যতটা চাইবে এ ততটাই ফাফড়া বানিয়ে তোমাকে দেবে। কিন্তু মনে রাখবে যে তোমাকে সব সময় এতটা সৎভাবে থেকেই কাজ করতে হবে। ঠিক আছে, আমি এটার প্রয়োগ সব মানুষের পেট ভরার জন্য করে থাকবো। আমিও তোমার সাথে এখানে কাজ করতে চাই। তোমাকে অনেক স্বাগত জানাই বন্ধু। ঠিক আছে, আমরা কাল থেকে তাহলে এখানে কাজ শুরু করব। আমি এখন যাচ্ছি, তাহলে অন্য কারোর কাছেও আমার সাহায্যের প্রয়োজন হতে পারে। জয় আর রাঘব ভিখারিকে ধন্যবাদ জানান। উনি ওখান থেকে চলে যান। পরের দিন থেকে জয় আর রাঘব ফাফড়া বিক্রি করার কাজ শুরু করে দেয়। শুরুতে কোনো গ্রাহকে আসছিল না। কি আমাদের ফাফড়া বিক্রি হয়ে যাবে? এখনো কেউ আমাদের ব্যাপারে জানেই না, এই জন্যই তারা আসছে না। আমি গিয়ে সবাইকে জানিয়ে আসছি। রাঘব ফাফড়ার প্রচার শুরু করে। সব গরিব আর ধনী লোকেরা জয়ের ঠেলাতে আসতে শুরু করে। আর দেখতে দেখতেই ও একটা বড় দোকান খোলে। আমির চাঁদের ঠেলা বন্ধ হয়ে যায় আর ও খুব গরিব হয়ে যান। একদিন আমির চাঁদেরও খুব খিদে পায় আর ওনার কাছে টাকা ছিল না, আর জয়ের দোকানে ফাফড়া খেতে আসেন। আমার কাছে টাকা পয়সাও নেই আর খিদেও পেয়েছে আমার। কোনো ব্যাপার নয় শেঠজি, আপনি পেট ভরে খান। আমির চাঁদ জয়কে দেখে অবাক হলেন। হ্যাঁ শেঠজি, এটাই আসল সময় এবং ঘুরে আসুন। আমির চাঁদ ফাফড়া খেলেন আর নিজের ভুল স্বীকার করলেন। জয় আর রাঘব নিজেদের কাজ জারি রাখলেন আর কিছুদিনের মধ্যেই খুব ধনী হয়ে যায়। গীতা দেবীর যমজ ছেলে ছিল নকুল আর মুকুল, যাদের স্ত্রী ছিল নয়না আর সুনয়না। বিয়ের পর থেকে নকুল আর মুকুলের খালি ঝগড়া হতো, তাই গীতা দেবী আজ তার সমস্ত সম্পত্তি ভাগ করছিল। এই বাড়িতে আর সব খেতে তোমাদের দুজনের সমান অধিকার। তোমাদের দুজনেই সমান অধিকার পাবে। তোমাদের দুজনের ঝগড়া করার কোনো দরকার নেই। আমার আর আমার স্বামীর যা কিছু রয়েছে সবকিছুই তোমাদের মধ্যে সমান ভাগ হবে। ঠিক আছে মা, তুমি যা আদেশ করবে। সেদিন থেকে ঘরের মাঝখানে একটা লাইন টেনে দেওয়া হলো। একই বাড়িতে দুটো উনুন হয়ে গেল আর দুটো জায়গাতেই আলাদা আলাদা রান্না তৈরি হতো। মা, এবার যখন সবকিছুর ভাগ হয়ে গেছে তখন এটাও করে নেওয়া যাক। একদিন তুমি আমার বাড়িতে খাও আর একদিন দাদার ওখানে। এটাও ঠিক আছে। সেই থেকে গীতা দেবী এক বেলার খাবার খেত নকুলের কাছে আর আরেক বেলার খাবার খেত মুকুলের কাছে। সম্পত্তির সাথে সাথে মাও ভাগ হয়ে গেছিল, আর এইসবের কারণ ছিল নকুল আর নয়না। নয়না সব সময় নকুলকে উস্কানি দিত। আমার তো মনে হয় তোমার মা মুকুলদের বেশি সম্পত্তি দিয়েছে। এমনটা হতে পারে না, মা তো সবটা সমান ভাগে ভাগ করেছে। তাও বুঝতে পারছি না। মুকুল আর সুনয়না দেখি তোমার মায়ের খুব যত্ন নেয়, মায়ের সেবা করে। এমনি এমনি কেউ কেন মায়ের এভাবে সেবা করবে? আরে তুমি না, মুকুল এই রকম, ও বরাবরই মাকে বেশি ভালোবাসে। কিন্তু সুনয়না, ও কেন সেবা করবে? কারণ বৌদি দাদার সব কথা শোনে, বুঝেছ? ও তোমার মতো নয় যে নিজের স্বামীকে আঙুলের ওপর নাচাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকেই দোষ দাও। আমি তো সবার ভালোর জন্য বলেছিলাম যে ভাগ করে দেওয়া হোক। এমনিতেও তোমার মায়ের বয়স হয়ে গেছে, ভবিষ্যতে কি হয় কে জানে। ভালোই তো হলো যে তাড়াতাড়ি টাকা আর সম্পত্তির ঝামেলা মিটে গেল। এবার অন্তত তোমার মায়ের ওপরে কোনো বোঝা থাকবে না তো। এবার হয়েছে তো, ছেড়ে দাও। সেখানেই অন্যদিকে মুকুল আর সুনয়না মায়ের সেবা করতে ব্যস্ত ছিল। মা, আমি তোমার পছন্দের বেসনের লাড্ডু বানিয়েছি। বাহ, খুব ভালো। আর মা, আমি কবিরাজকে তোমার কোমরের ব্যথার কথা বলেছি, বুঝেছো? উনি বলেছেন সন্ধেবেলা ওনার থেকে তেল নিয়ে নিতে। সেই তেলে তোমার কোমরের ব্যথা ঝট করে উধাও হয়ে যাবে। ভালো কথা। ভালো থাকো তোমরা দুজন, সব সময় ভালো থেকো। গীতা দেবী মুকুল আর সুনয়নাকে আশীর্বাদ দিচ্ছিল, আর এটা দেখে নয়নার রাগে ফেটে পড়ল। সন্ধেবেলায় যখন নয়নার পালা এলো তখন নয়নাও খাবারের সাথে মিষ্টি বানালো। এই নিন মা, আপনার পছন্দের পনিরের তরকারি, রুটি, রায়তা, ভাত আর রসগোল্লা। বাহ বাবা, আজ কি বিশেষ কিছু আছে? বিশেষ কিছু না, এই একটু বানাতে ইচ্ছে হলো। তুমি আমার ছেলের বউ, তোমাকে আমি ভালো করে জানি। তুমি পারলে তো রান্নাঘরেই যাও না। কি যে বলেন মা, আপনিও? ভালো কথা যে তুমি এত
খাবার তো বানিয়েছো, ভগবান তোমায় সুবুদ্ধি দিক। দুজনকে দেওয়া আশীর্বাদে পার্থক্য ছিল। এইসব শুনে নয়না আরো রেগে গেল। ও মনে মনে প্যাচ কষতে লাগলো। গীতা দেবীর মুকুল আর সুনয়নার ভালো মানুষই পছন্দ ছিল। সে জানতো যে এরা দুজন সেবা বিনা কোনো স্বার্থে করে। অন্যদিকে নকুল আর নয়না ছিল খুবই স্বার্থপর। তাদের সব কিছুর পেছনেই কোনো না কোনো স্বার্থ ছিল। কয়েক বছর অবধি সবকিছুই এইভাবেই চলতে থাকলো। এবার গীতা দেবীর শরীর খারাপ হতে শুরু করলো, আর একটা ব্যাপার নিয়ে উনি খুব চিন্তিত থাকতেন। আমি সবকিছু তো তোমাদের দুজনের মধ্যে ভাগ করেছি, শুধু আমার কাছে জাদুই কুকার আছে। ওটা কোনো একজনকে দিলে অন্য জনের সাথে অন্যায় হবে, কিন্তু ওই জাদুই কুকার তারই প্রাপ্য যে ভালো। তাই এটা আমি মুকুল আর সুনয়নাকেই দেব। এই ভেবে গীতা দেবী কুকার হাতে নিল আর সুনয়নার কাছে গেল। আরে বাহ মা, পিতলের কুকার! ভাবলে পিতল আর ভাবলে সোনা, নিজের নিজের ভাবনার ওপর। আমি বুঝলাম না মা। আমি ওই কুকুরটা অনেকদিন পর দেখেছি মা। এটা আমাদের ছোটবেলায় ছিল না? হ্যাঁ, এটা আমাকে আমার মা দিয়েছিল। এটা আমাদের বংশের কুকার, কিন্তু এটা কোনো সাধারণ কুকার নয় বাবা, এটা জাদুই কুকার। জাদু কুকার? এর জাদু আমি তখন বুঝতে পারলাম যখন তোমরা দুজন জন্মেছিলে। সেই সময় গ্রামে খরা ছিল, খাওয়ার জন্য কিচ্ছু ছিল না। লোকেরা খিদেতে মরে যাচ্ছিল। তখনই আমাদের পরিস্থিতি একটু ভালো ছিল, তাই আমাদের দ্বারা যেটুকু সম্ভব আমরা করেছিলাম। ক্ষুধার্তদের খাবার দিতাম, আর তারপর আমাদেরও সব সবজি শেষ হয়ে গেল। একটা সময় এমন এলো যে আমাদের কাছেও খাবার কিছুই রইল না। সেই সময় আমার মায়ের কথা মনে পড়ল, আর আমি এই জাদুই কুকারকে উনুনে বসিয়ে দিলাম, আর সেটাও শুধু জল ভরে। আর কুকারের কাছে পোলাও চাইলাম, আর মুহূর্তের মধ্যেই পুরো কুকারটা পোলাওয়ে ভরে গেল। সেই সময় আমরা সবাই পেট ভরে খাবার খেয়েছিলাম, আর সব ক্ষুধার্তদেরও খাইয়েছিলাম। যখন খরা শেষ হলো, তখন সবকিছু আগের মতো হয়ে গেছিল। আমি কুকারকেও সাবধানে রেখে দিলাম। সেদিনের পর আর কুকারের দরকারই পড়েনি। সুনয়না, এবার এটা আমি তোমাকে দিচ্ছি। আমার বিশ্বাস তুমি এর সঠিক ব্যবহার করবে। হ্যাঁ মা, নিশ্চয়ই। গীতা দেবী ওই জাদুই কুকার সুনয়নাকে দিয়ে দিল, আর তার কিছুদিন পরেই উনি মারা যান। সুনয়না কুকারটাকে সাবধানে রেখে দেয়। কয়েক বছর কেটে যায়। সুনয়না কুকারের কোনো প্রয়োজন ছিল না। তারপর হঠাৎ ভারী বর্ষা শুরু হয়ে যায়। গ্রামে জল ভরে যেতে লাগলো। টানা 3 দিন বৃষ্টি হলো। সব লোকেরা চিন্তায় ছিল। বৌদি, তোমার কাছে কি কোনো কিছু খাবার আছে? খুব খিদে পেয়েছে। না, সব শেষ হয়ে গেছে। তখনই মুকুলের মায়ের কথা মনে পড়ে গেল। আরে সুনয়না, আমাদের কাছে জাদুর কুকার আছে তো। হ্যাঁ, সুনয়না তাড়াতাড়ি জাদুই কুকার নিয়ে এলো, আর গীতা দেবী যেমন বলেছিল তেমনই শুধু জল ভরে কুকার উনুনে বসিয়ে দিল। বৌদি, তুমি এটা কি করছো? তুই শুধু দেখ। সুনয়না কুকারের কাছে পনিরের তরকারি চাইলো, আর যখন সুনয়না কুকার খুললো, তখন কুকারে প্রচুর পরিমাণে পনিরের সবজি ছিল। বাপ রে! সুনয়না তরকারি অন্য বাসনে ঢেলে দিল, আর কুকারে আবার জল ঢেলে দিল। আমার ভাত চাই। কুকার খুলতেই তাতে ভাত ছিল। বৌদি, আপনি রুটিও আনিয়ে নিন। হ্যাঁ দাদা। সুনয়না কুকার উনুনে বসালো, আর এবার তাতে প্রচুর রুটি ছিল। সবাই পেট ভরে খাবার খেলো। তখনই সুনয়নার চোখ প্রতিবেশীদের বাড়ির দিকে গেল। বাড়ির বাইরে 2 বাচ্চা অপেক্ষা করছিল। হয়তো ওদেরও খিদে পেয়েছে। সুনয়না আরেকবার উনুনে কুকার বসালো আর পোলাও চাইলো। এই সব পোলাও সুনয়না নিজের প্রতিবেশীদের দিয়ে দিল। ধন্যবাদ। আমরা সবাই খাবারেরই অপেক্ষা করছিলাম। রেশন শেষ হয়ে গেছিল, বুঝতে পারছিলাম না যে বাচ্চাদের কি খাওয়াবো। কোনো ব্যাপার না, এবার সবাই পেট ভরে খাও। যখন সুনয়না বাড়ি ফিরলো, তখন নয়না তাকে বলল, এই জাদুই কুকারটা তো আমাদের, আমরা অন্যদের কেন সাহায্য করব? কারণ এর জাদু এইরকমই। যদি তুমি শুধু এটা নিজের জন্য ব্যবহার করো, তাহলে এর জাদু শেষ হয়ে যাবে।
এরকম আবার হতে পারে নাকি? এটা হলো জাদুই কুকার। এটা যার কাছেই থাকুক, সে যা চাইবে সে তা পেয়ে যাবে। আচ্ছা, তাহলে তুমি চেষ্টা করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। নয়না কুকার ধুলো আর তাতে জল ভরে দিল। আমার পালং শাকের তরকারি চাই। কিন্তু যখন নয়না কুকার খুললো, তাতে শুধু জলই ছিল। এ কি? এবার আমি চেষ্টা করছি। আমার পালং শাকের তরকারি চাই। সুনয়না কুকার বন্ধ করলো আর 1 মিনিট পর খুললো। কুকার পালং শাকের তরকারিতে ভর্তি ছিল। এবার তুমি বুঝেছো নয়না, এই কুকারের জাদু শুধু ভালোর জন্য কাজ করে। হ্যাঁ, আপনাকে ছাড়া কেউ যদি এই কুকার থেকে কিছু চায় তাহলে সেটা কাজ করবে না। আজ থেকে আমিও আপনার মতোই ভালো হব। কেন, জাদুই কুকার চালানোর জন্য? না, যাতে আপনার মতো আমিও আশীর্বাদ আর শুভেচ্ছা পাই। নিশ্চয়ই পাবে। অন্যদের সাহায্য করে তো দেখো। নয়না বুঝে গিয়েছিল যে ভালোই হলো জীবন ধারণের সঠিক উপায়। ভালো মানুষরা বিপদের সময় সাহায্য পেয়েই যায়। সুনীল আর আসিফ দুজনে বন্ধু ছিল। ওরা দুজনে একই গ্রামে থাকতো। ওরা একসাথে বাঁশ কাটতে যেত। আমাদের জঙ্গলের পেছনের দিকে যাওয়া উচিত। ওখানে অনেক বড় বড় বাঁশ গাছ আছে। কিন্তু ওখানে যেতে আমাদের নদী পার করে যেতে হবে। কিন্তু আসার সময় যদি নদীতে স্রোত বেশি থাকে তাহলে ফিরবো কেমন করে? আমরা তখনই ওই দিকে যাব যখন নদীর স্রোত কম থাকবে, আর তাড়াতাড়ি বাঁশ কেটে ফিরে আসব। বেশি লম্বা বাঁশ হলে বেশি পয়সা পাবো, সেটা ভাবো। এটাও ঠিক, তাহলে কালকেই যাব। পরের দিন আসিফ আর সুনীল জঙ্গলের পেছনের দিকে পৌঁছলো। এখানে কত মোটা মোটা বাঁশ আছে আর লম্বাও। ব্যবসায়ীরা এগুলোর খুব ভালো দাম দেবে। হ্যাঁ, ভালো বাঁশ পেয়ে দুজনেই খুব খুশি হলো। ওরা বাঁশগুলো নিজেদের গ্রামে নিয়ে গেল। বাবা, অনেক দিন পর এমন লম্বা বাঁশ দেখলাম। এখন এগুলোর দামও ভালো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বাঁশ 200 টাকা। তোমরা দুজন 5টা বাঁশ নিয়ে এসেছো, মোট হলো 1000। 1000 পেয়ে দুজন খুব খুশি হলো। টাকা দুজনে নিজেদের মধ্যে ভাগ করে নিল। রোজ ছোট ছোট বাঁশে 300 টাকা রোজগার হতো, আজকে 500 টাকা। এবার তো আমরা জঙ্গলের পেছনের দিকেই যাব। হ্যাঁ, সেদিন থেকে ওরা দুজন নদী পার করে বাঁশ নিয়ে আসতো, আর ব্যবসায়ীও ওদের ভালো টাকা দিত। একদিন সকালে দুই বন্ধু যাওয়ার জন্য রওনা হচ্ছিল। ভাই, মা বলছিল বাজার থেকে চাল আর মশলা আনতে হবে, আর আমাকে পনিরও নিতে হবে। তাহলে চলো আগে বাজারে যাই, তারপর সেইখান থেকে নদীর পাড়ে যাব। হ্যাঁ, দুটো কাজ একসাথে হয়ে যাবে। দুজনে বাজার পৌঁছলো, আর ওদের যা যা জিনিস দরকার ছিল ওরা কিনে নিল। দেখো ভাই, কি টাটকা পনির পেয়েছি। আজকে রাতে তো আমার নিমন্ত্রণ, আমিও আসবো খেতে। চলে এসো, আমি কখনো বারণ করেছি নাকি? চলো এবার নদীর পাড়ে যাই, বাঁশ কেটে বিক্রিও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তারপর ওরা জঙ্গলের দিকে রওনা দিল। প্রতিদিনের মতো ওরা নদী পার করে তারপর জঙ্গলে পৌঁছে গেল আর বাঁশ কাটতে লাগলো। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত, নদীতে জল বেড়ে যাবে। হ্যাঁ, শুধু আর একটা বাঁশ কেটে নি। হ্যাঁ, বৃষ্টি আরো জোরে শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ওদের বাঁশ কাটা হয়ে গেল। তারপর ওরা বাঁশ নিয়ে নদীর দিকে রওনা দিল। ওদিকে নদীর জল অনেক বেড়ে গেছিল। নদীতে তো জল বেড়ে গেছে ভাই, এত স্রোতে নদী পার করা সুরক্ষিত নয়। হ্যাঁ, আমরা কিছুক্ষণ জঙ্গলে অপেক্ষা করি। হ্যাঁ, ওই দিকে যে গুহাটা আছে না, সেখানে অপেক্ষা করি গিয়ে। দুজনে মিলে গুহার দিকে চলে গেল। গুহায় আগে থেকেই কিছু শুকনো কাঠ ছিল। এইগুলো জ্বালিয়ে দিই, একটু গরম হবে। আসিফ যে জিনিসগুলো কিনেছিল সেখানে ম্যাচ বক্সও ছিল। আসিফ ওই শুকনো কাঠে আগুন জ্বালিয়ে দিল
আর দুই বন্ধু আগুন পোহাতে লাগলো। খুব খিদে পেয়েছে ভাই, আমারও। শোন, আমরা কিছু বানিয়ে নিই। এমনিতে কিছু জিনিস তো আমাদের কাছে আছেই, কিন্তু আমরা কি করে বানাবো? আমাদের কাছে বাসন তো নেই। তখনই আসিফের নজর পড়ল বাঁশের ওপর। আমাদের কাছে বাঁশ তো আছে, বাঁশের ভেতরে খাবার বানাতে পারবো। কিভাবে? তুমি বাম্বু বিরিয়ানির কথা শুনোনি? না, বাম্বুতে বিরিয়ানি আবার হয় নাকি? কিন্তু আমাদের কাছে মাংস কোথায়? মাংস নেই তো কি হয়েছে, আমাদের কাছে পনির তো আছে। পনির বিরিয়ানি খেয়ে নেব। কিন্তু কি করে? তুমি শুধু দেখো। আসিফ দুটো বাঁশের টুকরো কাটলো, ওর কাছে যে চাল ছিল ধুয়ে নিল। বাঁশের ভেতরে চাল, মশলা, জল, লবণ আর পনির দিয়ে দিল। তারপর বাঁশের একদিকে গাছের পাতা ভরে বাঁশের মুখ বন্ধ করে দিল। তারপর সব জিনিসগুলো ভালো করে নেড়ে জ্বলন্ত আগুনে রেখে দিল। এবার ব্যাস 20 মিনিটে আমাদের বাম্বু বিরিয়ানি তৈরি হয়ে যাবে। দেখা যাক। বাম্বু ভালো করে আগুনে পুড়তে লাগলো। তারপর যখন বাম্বু একেবারে ভালো করে পুড়ে গেল, তখনই খুব সুন্দর একটা গন্ধ গুহাতে ভরে গেল। মনে হচ্ছে বিরিয়ানি তৈরি হয়ে গেছে ভাই। আসিফ ওই বাম্বু বাইরে বের করলো আর দুটো কলা পাতা পেতে নিল। আর যখনই বাম্বু একটু ঠান্ডা হলো, তখন বিরিয়ানি কলা পাতায় বার করে নিল। দেখতে তো খুব সুন্দর হয়েছে। এমন যেই হোক, খিদে তো পেয়েছে, খেয়ে নি আগে, চলো। দুজনে বিরিয়ানি মুখে দিল আর দুজনে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তারপর দুজনে খুব মজা করে বিরিয়ানি খেতে লাগলো। ভাই, তুমি এত ভালো বাম্বু বিরিয়ানি বানাও যে কিছু বলার নেই। ধন্যবাদ। তোমার তো বিরিয়ানি বিক্রি করা উচিত বন্ধু। সেটা না করে কেন পরিশ্রম করছিস? এই বিরিয়ানির বিখ্যাত হতে সময় লাগবে না? সত্যি? হ্যাঁ, তুমি যদি রাজি থাকো তাহলে একসাথে ধাবা খুলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, কেন নয়? যখন বৃষ্টি বন্ধ হলো, নদীর জল কমে গেল, তখন দুই বন্ধু সমস্ত বাঁশ নিয়ে গ্রামে ফিরে এলো। কিন্তু আজ ওরা বাঁশ বিক্রি করলো না। পরের দিন আসিফ আর সুনীল গ্রামের মোড়ে নিজেদের দোকান খুলল। গ্রামবাসী অবাক হয়ে দেখছিল যে ওরা বাঁশের ভেতর কি বিক্রি করছে। আরে ভাই, এগুলো কি? এগুলো বাম্বু বিরিয়ানি কাকা, পনিরের। বাম্বু বিরিয়ানি? আমাকেও তো একটু খাওয়াও। গ্রামের লোক এই প্রথমবার বাম্বু বিরিয়ানি চেখে দেখল। আরে বাহ, কি দারুণ স্বাদ আসিফ ভাই। এইরকম বিরিয়ানি সারা জীবনে খাইনি, খুব ভালো লাগলো। আসিফ আর সুনীলের বাম্বু বিরিয়ানি গ্রামে বিখ্যাত হয়ে গেল। গ্রাহক ভিড় করে দাঁড়িয়ে বাম্বু বিরিয়ানি খেতে লাগলো। আসিফ আর সুনীলের রোজগার অনেক গুণ বেড়ে গেল। তারপর আর কি, সুনীল আর আসিফ মজদুরি ছেড়ে বাম্বু বিরিয়ানি বিক্রি করতে শুরু করে দিল। ওরা দিন রাত 4 গুণ উন্নতি করতে লাগলো। অনেক দূর দূর থেকে লোক বাম্বু বিরিয়ানি খেতে আসতো। আর দেখতে দেখতে ওদের গ্রামে একটা বড় হোটেল খুলে গেল আর দুজন অনেক বড় লোক হয়ে গেল। কোনোদিনও ভাবিনি যে এইসবও হতে পারে। আমিও কোনোদিন ভাবিনি ভাই, সেদিন আমাদের ভাগ্য বদলে দিতেই বৃষ্টি নেমেছিল। হ্যাঁ, সেদিন বৃষ্টি না হলে আমরা ফেসে যেতাম না, আর কোনোদিন বাম্বু বিরিয়ানিও বানাতাম না। ভাই, এসব আগে থেকেই লেখা ছিল। বিধাতা আগে থেকেই সবার জন্য ভাগ্য লিখে দেয়। আমরা তো শুধু পুতুল, ভগবানের দেখানো রাস্তায় শুধু হাঁটি। হ্যাঁ, একদম তাই। বাম্বু বিরিয়ানি আসিফ আর সুনীলের কপাল বদলে দিল। ওরা দুজনে জীবনের অনেক বড় ব্যাপার বুঝতে পারল। বিপদে পড়লেই জীবনে নতুন পথ খুঁজে পাওয়া যায়, আর ভাগ্য কবে বদলে যাবে সেটা বলা যায় না। শওকত মিয়ার বিরিয়ানির দোকান ছিল। লোকেরা খুব তৃপ্তি করে ওনার বিরিয়ানি খেত। বাহ সৈকত ভাই, কি স্বাদ! ধন্যবাদ ধন্যবাদ। বিরিয়ানির স্বাদ ভালো ছিল,
এই জন্য ওদের রোজগারও ভালো হতো। শওকত মিয়া প্রতি মাসে 20,000 টাকা নিজের মায়ের হাতে তুলে দিত। বাবা, এখন যখন তোর রোজগারও ভালো হচ্ছে, আমি ভাবছিলাম যে তোর বিয়েই দিয়ে দিই। আর কতদিন অবধি আমি একা ঘরের আর পরিবারের ব্যবসা সামলাবো বল? তোর বিয়ের পর নদীমেরও বিয়ে করাতে হবে না? আরে মা, আমি তো এখনো বাচ্চা, তুমি প্রথমে দাদার বিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে মা, তোমার যে মেয়েকে পছন্দ আমি তাতেই রাজি। তুই তো খুশির খবর, তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম সৈকত। শওকতের মা ওর জন্য একটা মেয়ে খুঁজে নিল, সানা। সানা শিক্ষিত ছিল আর খাবারও সুস্বাদু বানাতো। কিছু মাস পর শওকত আর সানার বিয়ে হয়ে গেল, আর তারপর সানা সংসারের সমস্ত কাজ সামলে নিল। মা, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। হ্যাঁ বৌদি, কিন্তু বিরিয়ানিতে দাদার হাত কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে তো ঠিক। এটা তো তখন জানা যাবে যখন আমি ওনার হাতের বিরিয়ানি খাবো। দাদা, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। শওকতের বিরিয়ানি বিখ্যাত ছিল। যখনই ও বিরিয়ানি বানাতো, বিরিয়ানির গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়তো আর লোকেরা আকৃষ্ট হয়ে চলে আসতো। আরে ভাই, বিরিয়ানি তৈরি হয়ে গেছে নাকি? না দাদা, এখনো 10 মিনিট লাগবে। ঠিক আছে ঠিক আছে, আমি এখানেই থাকবো। গ্রাহকরা তো শওকতের বিরিয়ানির অপেক্ষাই করত। এই অবধি সবকিছু ভালোই চলছিল। এই আমজাদ মিয়া আমার হাতে বানানো ব্যবসা খেতে বসেছে, আমাকে কিছু তো করতেই হবে। আমিও দাম কমিয়ে দেবো। শওকত বিরিয়ানির দাম কমিয়ে 80 টাকা করে দিল। প্রতিদিন তো এই দোকান থেকে বিরিয়ানি খায়, চল আজকে ওই নতুন দোকান থেকে খায়। ঠিক আছে। অনেক গ্রাহক শুধু নতুন স্বাদের জন্য আমজাদের দোকানে যেতে লাগলো, কিন্তু আমজাদের হাতে আলাদাই জাদু ছিল। একবার যে ওর বিরিয়ানি খেত, সে ওর দোকানে আবার আসতো। কালকে যে বিরিয়ানি খেয়েছিলাম আজকেও সেটাই খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই বিরিয়ানিটাকে কেউ ভুলতে পারবে না। আস্তে আস্তে শওকতের গ্রাহক কমতে শুরু করলো। হয়তো এটা কিছু সময়ের জন্য। আমজাদের দোকান নতুন, তাই লোকেরা ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছে। কিছুদিন পর আমার গ্রাহক ফিরে আসবে। শওকত নিজেই নিজেকে এটা বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ব্যবসায় লস ওকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন বাড়িতেও ও সবসময় চিন্তিত থাকতো। কি হয়েছে শওকত, তুই কি নিয়ে এত ভাবছিস? কি আর বলবো মা, আমার দোকানের সামনে আরো একটা বিরিয়ানির দোকান হয়েছে। আস্তে আস্তে আমার সমস্ত গ্রাহক ওখানেই যাচ্ছে। এইরকম চলতে থাকলে একদিন আমাকে দোকান বন্ধ করে দিতে হবে। এরকম কিচ্ছু হবে না বাবা, ওপরওয়ালা আছে তো, হয়তো এটা কদিনেরই ব্যাপার। আমিও এটাই আশা করছি মা। শওকত চিন্তায় ছিল, আর এই কথাটায় পুরো পরিবারের খারাপ লাগছিল। ওই রাতে সানা শওকতের পুরো ব্যাপারটা জানলো। যদি দামের জন্যই গ্রাহক অন্য দোকানে যাচ্ছে, তাহলে আমরা যদি দাম কম করে দেখি। আমরা কি করে দাম কমাবো সানা? বিরিয়ানি 1 প্লেট বানাতেই 50 টাকা লাগে, আর আমি 80 টাকায় বিক্রি করছি, মানে শুধু 30 টাকার লাভ। যদি এটাও কমিয়ে দিই, তাহলে সংসার খরচ কিভাবে চালাবো? তাহলে কি আমরা বিরিয়ানি বানানোর জিনিসপত্র সস্তায় কিনতে পারি না? বিরিয়ানিতে সব থেকে দামি হলো চাল, সম্ভবত বাসমতি চাল। কিভাবে সস্তায় পাবো? এবার আমি বাসমতি চালকে প্লেন চালের সঙ্গে বদলাতে তো পারবো না। আমরা যদি বাসমতি চালের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করি তখন? তার মানে? মানে ম্যাগি। ম্যাগির অনেক ধরনের সুস্বাদু জিনিস হয়। যদি আমরা ম্যাগির বিরিয়ানি বানাই, তাহলে আমাদের খরচাও কম হবে। ম্যাগি বিরিয়ানি? এটা তো প্রথমবার শুনলাম। এখনকার যুগে আলাদা জিনিসই বিক্রি হয়, একবার চেষ্টা করেই দেখা যাক না? ঠিক আছে, আর এমনি তো কিছু তো হচ্ছে না, তাহলে ওটাই করা যাক। পরের দিন শওকত প্রতিদিনের মতো বিরিয়ানি বানালো, আর এইবার ও বাসমতি চালের বদলে ম্যাগি দিল। ম্যাগির বিরিয়ানি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওর খরচও কম ছিল।
এই জন্য শওকত ও দাম 50 টাকা করে দিল। বাইরে বড় বোর্ড লাগিয়ে দিল, ম্যাগি বিরিয়ানি 50 টাকা। এই ম্যাগি বিরিয়ানিটা আবার কি? ম্যাগি জানি আর বিরিয়ানিও জানি, কিন্তু ম্যাগি বিরিয়ানি আজ অব্দি তো খাইনি। চল আজকে ওটাই খাই। হ্যাঁ হ্যাঁ। ম্যাগি বিরিয়ানির নাম পড়ে অনেক গ্রাহক ওর বিরিয়ানি খেতে পৌঁছলো। বাহ বাহ, খুব সুস্বাদু। এইরকম ম্যাগি বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। তার কারণ একটাই যে এটা ম্যাগি নয়, ম্যাগি বিরিয়ানি। বাহ ভাই, এইরকম স্বাদ কোথাও পাইনি। ধন্যবাদ ধন্যবাদ। লোকেরা শওকতের বিরিয়ানি খুব পছন্দ করছিল। ওই দিন শওকতের দোকানে গ্রাহকদের ভিড় লেগে থাকলো। ভাই, ম্যাগির বিরিয়ানি তো চালের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু। আজ থেকে আমরা প্রতিদিন ম্যাগি বিরিয়ানি খাবো। শওকত খুশি মনে বাড়ি ফিরলো ও ওই খুশির খবর নিজের স্ত্রীকে বলল, আর ও খুশি হয়ে গেল। ওই মাসে শওকতের অনেক ভালো রোজগার হলো। মাসের শেষে শওকত নিজের মাকে 40,000 টাকা দিল। এত? হ্যাঁ মা, সানার ম্যাগি বিরিয়ানির আইডিয়া কাজ করেছে, দ্বিগুণ রোজগার হচ্ছে। আরো একবার শওকত খুশি থাকতে লাগলো। ওর সমস্যার সমাধান হয়ে গেছিল, কারণ ওর রোজগার বাড়তে লাগলো। ম্যাগি বিরিয়ানি বিখ্যাত হয়ে গেছিল।